দিতি আর সাথী দু বোন, তবে একই মায়ের পেটের নয়। দিতির জন্মের সময় ওর মা মারা যায়। সেই থেকে দাদি আর বাবা ওকে আগলে রাখতো। কিন্তু দিতির বয়স যখন 1 বছর সবে তখন হাঁটতে শিখেছে, সারাদিন এঘর ওঘর ঘুরে বেড়াতো। পাশাপাশি ও খুব চঞ্চল ছিল, তাই ওর দাদির পক্ষে ওকে সামলে রাখা কঠিন হয়ে যায়। ওনার আবার আর্থারাইটিস সমস্যা আছে। দিতির পেছনে সারাক্ষণ ছুটতে গিয়ে ব্যথা বেড়ে যায়। ওদিকে দিতির বাবারও খুব একটা সময় দিতে পারে না। তাই একদিন ছুটির দিন সকালে নাস্তা করার সময় দিতির দাদি ছেলেকে বললেন, বাবা, বুড়ো মাকে আর কতদিন কষ্ট দিবি? আমার পক্ষে এই মেয়েটাকে সামলানো কঠিন হয়ে যাচ্ছে। তা আমাকে কি করতে হবে বলো? অফিসে ফেলে এখন ওকে আমাকেই দেখাশোনা করতে হবে? বাবা, আমি কি তাই বলেছি? একটা ফুল টাইম কাজের খালা রেখে দিলে তো ল্যাটা চুকে যায়। তা যায়, তবে সে তো ওই কাজের খালাই হবে, তাই না? মা তো হতে পারবে না। দিতির জন্য একজন মায়ের খুব দরকার। এই কাজটা আমাকে করতে বলো না মা। তাছাড়া এক গাছের ছাল আর এক গাছে কখনো জোড়া লাগে না, বরং জটিলতা বাড়ে। বাবা, তুই আমার উপর এই বিষয়টা ছেড়ে দে। দেখে শুনে এমন মেয়ে আনবো যে আমার দিদিভাইকে মাথায় করে রাখবে। তাছাড়া এভাবে তো জীবন চলতে পারে না। তোর তো পুরো জীবন পড়ে আছে। মায়ের পীড়াপিড়িতে দিতির বাবা সলোমন সাহেব আর না করতে পারলেন না। অবশেষে বিয়েতে মত দিলেন। দিতির দাদি নিজের দুঃসম্পর্কের খালাতো বোনের মেয়ে সালেহাকে নিজের ছেলের বউ করে আনলেন। দিতির নতুন মা সালেহা বেগম এ বাড়িতে বউ হয়ে এসে সানন্দে দিতিকে কোলে তুলে নিলেন। সন্তান স্নেহে মেয়েটাকে লালন পালন করতে লাগলেন। এটা দেখে সলেমান সাহেব দিতি নতুন মাকে ভালোবাসতে শুরু করলেন। কিন্তু বছরখানেক পর যখন সাথীর জন্ম হয়, সেই থেকে দিতির প্রতি একটু একটু করে সালেহা বেগম অবহেলা শুরু করলেন। সলেমান সাহেব কর্পোরেট সেক্টরে জব করেন, সকালে যান সন্ধ্যায় আসেন। সেই কারণে দিতির প্রতি ওর নতুন মায়ের অবহেলা ওনার চোখে পড়েনি। দিতির দাদির চোখে বিষয়টা ধরা পড়েছে, কিন্তু ছেলের কানে তোলার সাহস হয়নি। কারণ ছেলে তো আগেই বলেছিল, এক গাছের ছাল কখনো আর এক গাছে জোড়া লাগে না। তাই দিদিকে উনি নিজের কাছেই রাখেন। দিদি দেখতে ওর মায়ের মতো হয়েছে, অপূর্ব সুন্দরী আর তেমনই মেধাবী। বাবার কাছ থেকে মেধাটা পেয়েছে। অপরদিকে সাথী দেখতে ওর মায়ের মতো হয়েছে। মুখের গড়ন খারাপ না, তবে গায়ের রং শ্যামলা আর লেখাপড়ায় মোটামুটি। দিদির মতো অতটা মেধাবী নয়। মা না থাকাতে দাদির আদর পুরোটাই দিদির কপালে জুটে। ছোটবেলা থেকে সাথী এই বিষয়টা লক্ষ্য করছে। এমনকি ওর এটাও মনে হতো বাবা দিদিকে বেশি ভালোবাসে। সেই কারণে বুদ্ধি জ্ঞান হওয়ার পর থেকে দিদিকে হিংসে করতে শুরু করে। তবে দিদি ওকে খুব ভালোবাসতো। দিদির জন্য কোনো কিছু ওর বাবা হাতে আনলে সেটা সাথী দিদিকে দিত না। যেমন দুজনের জন্য হয়তো দুটো জামা এনেছে, সাথী নিজের জামাটা রেখে দিদিরটাই পছন্দ করতো। দিদি হাসি মুখে দিয়ে দিত। এভাবে পাশাপাশি দু বোন বড় হতে থাকে। দিদি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, তখন সলমান সাহেবের বন্ধু আকরাম খাঁ দিদিকে নিজের ছেলের পুত্রবধূ হিসাবে পছন্দ করে। কিন্তু দিদি বিয়ে করতে চায় না। ও পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চায়। কিন্তু বাবা সলমান সাহেব দিদিকে বুঝিয়ে বললেন, দিদিমা, আমার আর আমি আকরাম সাথে কথা বলছি। তুই বিয়ের পরও পড়াশোনা চালিয়ে যেতে পারবি। তোর যতদূর পড়তে মন চায় ওরা তোকে ততদূর পড়াবে। আর একটা কথা, ফাহিমের মতো ছেলে হয় না, বাবা মায়ের বাধ্য সন্তান। এবছর বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ম্যাজিস্ট্রেট হিসেবে মুন্সিগঞ্জে জয়েন করছে। তুই আরও অমত করিস না। দিতি আর অমত করেনি। অবশেষে ফাহিমের সাথে দিতির বিয়ে হয়ে গেল। সালেহা বেগম চেয়েছিল এই বোঝা দ্রুত ঘাট থেকে নেমে যাক। ওনার ধারণা দিতির কারণে সাথী পরিপূর্ণভাবে বাবার আদর পায় না। কিন্তু সাথীর হলো সমস্যা। বিয়ের আসলে ফাহিমকে দেখে ওর মনে হয় এই মানুষটাকে ওর জীবনে খুব প্রয়োজন। সেই ক্ষেত্রে পথের কাঁটা দিদিকে সরিয়ে দিতেও ও দ্বিধাবোধ করবে না। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করে দিতি যখন ফাহিমের শাশুড় শ্বশুর বাড়িতে রওনা হয়, তখন সাথী অনেক কান্নাকাটি করে। যদিও পুরোটা ওর অভিনয় ছিল। হাপুস নয়নে ওকে কাঁদতে দেখে দিদির শ্বশুর আকরাম বন্ধু সলমানকে বলেন, তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে সাথে আমাদের সাথে গিয়ে কটা দিন থেকে আসুক। এতে দিদির সময়টা ভালো কাটবে। এতে দিদির দাদি বাধা দেয়, কিন্তু সাথী ও বাড়িতে যাওয়ার আগ্রহের কারণে আর বাধা ধোপে টিকে না। তবে সাথীর মা সালেহা বেগম নীরবতা দেখে দিদির দাদি অস্বস্তি বেড়ে যায়। মা মেখে কি ফোন দিয়ে আসছে কে জানে। মাতৃহারা মেয়েটা যেন বরের ঘরে সুখে থাকে। দিদির বিদায়বেলা পরম করুণাময়ের আল্লাহ পাকের কাছে উনি এই দোয়া করতে থাকেন। দিদি শ্বশুরবাড়িতে পৌঁছে সাথীর চোখ আরও বেশি টাটরা থাকে।
অনেক জায়গা জুড়ে 3 তলা বাড়ি, সামনে বিশাল বড় গেট। সাভারের গ্যান্ডা এলাকায় দিতির শ্বশুর বাড়ি। গেটের কাছে গাড়ির হর্ন দেওয়া মাত্র দারোয়ান এসে গেট খুলে দেয়। দিতির শাশুড়িমা বেঁচে নেই, বছরখানেক আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। ফাহিম ওর বাবা মায়ের একমাত্র সন্তান। বউকে বরণ করে তোলার জন্য আকরাম সাহেবের তার বড় বোনকে নিয়ে এসেছেন। উনি বিয়েবাড়িতে যাননি, কারণ ঘরদোর গোছানো, ফাহিমের বাসরঘর সাজানো, রাতের রান্না, এসব নানাবিধ দায়িত্বের কারণে উনি বিয়েবাড়ি যাননি। বউকে বরণ করার জন্য উনি অপেক্ষা করছেন। দিতি আর ফাহিম হেঁটে এসে নিচের হলঘরের সামনে দাঁড়ালে উনি মিষ্টি আর শরবত খাইয়ে নতুন বউকে বরণ করে ঘরে তুলে নেন। এরপর দিতির দিকে ভালো করে তাকিয়ে দেখে বলেন, আকরাম, তোর পছন্দ আছে বলতে হবে, দেখে শুনে একটু পড়ি, তুই তো ছেলের বউ করে এনেছিস। দিতির শ্বশুর খুব ডগমগ হয়ে বোনকে বলল, বউ তোমার পছন্দ হয়েছে আপা? কি যে বলিস, এমন মায়াকাড়া চেহারার মানুষকে পছন্দ না করে কি থাকা যায়? দিতির প্রতি এত প্রশংসার বাক্য শুনে সাথীর শরীর জ্বলতে থাকে। তাই সামনে এসে দিতির ফুফু শাশুড়িকে সালাম দিয়ে বলে, ফুপি, আমি সাথী, আপনার বৌমার ছোট বোন। সালামের উত্তর দিয়ে দিতির ফুফু শাশুড়ি অবাক হয়ে মনে মনে ভাবছেন, দিতির বাবা মায়ের এই কেমন আক্কেল বুদ্ধি, এরকম একটা সমত্ব মেয়েকে কী করে ওরা পাঠালো। মনে মনে অসন্তুষ্ট হলেও দিতির ফুফু শাশুড়ি বর বউকে বরণ করে ঘরে তুললেন। সিঁড়ি বেয়ে 3 তলায় উঠে দিতিকে বাসর ঘরে পৌঁছে দেন। সাথীও এসে দিতির সাথে বাসর ঘরে বসে। এই রুমে বসে দিতি আর সাথে ডিনার করে নেয়। এদিকে ঘড়ির কাঁটা রাত 12টা ছুঁয়েছে। সাথী ওই রুম থেকে বের হওয়ার কোনো নামগন্ধ নেই। সেদিকে তাকিয়ে দিতির ফুফু শাশুড়ি প্রচণ্ড বলে বিরক্ত হন এবং সাথীকে ডেকে পাঠান। অনিচ্ছা সত্ত্বে সাথী দিতির বাসরঘর থেকে বের হয়ে ফুফু শাশুড়ির কাছে এসে বলে, ফুফু, আমায় ডেকেছিলে? সাথে চলে যাবার পর দিতি একটু ভয় ভয় করছিল। আসলে ফাহিমের সাথে ওর অ্যারেঞ্জ ম্যারেজ। যদিও আজকাল বেশিরভাগ ছেলে মেয়ে লাভ ম্যারেজে বিশ্বাসী, কিন্তু দিতির কাছে অ্যারেঞ্জ ম্যারেজটাই ভালো লাগে। তবে বিয়ে ঠিক হওয়ার পরে ফাহিম ওকে ফোন দেয়নি বলে ও একটু অবাক হয়েছিল। দিতি একবার ফোন দিতে ইচ্ছে হয়েছিল, কিন্তু মায়ের জন্য দেয়নি। সাথে জানতে পারলে মাকে জানিয়ে দিবে, তখন এটা নিয়ে বাড়িতে মা নানা অশান্তি সৃষ্টি করবে। দিতির এত তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছে ছিল না, কিন্তু মা ওকে ঘাট থেকে নামিয়ে দিতে চাইছে। দিতির কারণে মেয়ে সাথীর ভবিষ্যৎ নিয়ে মা খুব অনিশ্চয়তার মধ্যে থাকেন। অথচ দিতির বাবা সলমান সাহেব 2 মেয়েকে সমান ভালোবাসেন। সেই ছোটবেলা থেকে খেলনা, জামা, গল্পের বই থেকে শুরু করে যা কিছু কিনে না আনেন, দুজনের জন্যই কিনে আনেন। জন্মের পর থেকে মায়ের আদর পায়নি বলে মেয়েটাকে একটু বেশি চোখে হারান। এটাই সাথীর মা সহ্য করতে পারে না। মুখে হয়তো কিছু বলেন না, তবে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝিয়ে দেন। বছরখানেক আগের কথা, এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে, ভর্তি কোচিংয়ে শুরু করছে। কোচিং সেন্টারে বাসার কাছে ছিল, ও হেঁটে যাতায়াত করত। একদিন কোচিং থেকে ফেরার পথে কিছু ছেলে ওর পিছনে হেঁটে এসে নানা রকম নোংরা মন্তব্য করে, বেসুরো করায় হিন্দিতে গান গাইতে থাকে। তখন ওর মা রিক্সা করে বাড়ি ফিরছিল। পথে এই দৃশ্য দেখে ওর মা সেদিন দিতির বাবাকে বলেছিল, তুমি দিতিকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, তা না হলে কবে যে তোমার মুখে চুনকালি মাখিয়ে দিবে তার কোনো ঠিক নেই। বাবা রেগে গিয়ে সালেহা বেগমকে বলেছিল, আর যাই বলো, আমার দিদির মায়ের চরিত্রে কলঙ্ক লেপন করবে না। দিদি ভাবে মানুষের মন কিভাবে এত নোংরা হয়। ওর মা তখন মোবাইল বের করে ওর বাবাকে ছবি দেখিয়েছিল। ছবিটা এমনভাবে তুলেছিল দেখে মনে হচ্ছিল দিতি ওই ছেলেগুলোর সাথে হাসছে। মা বাবার পাশে রুমে দিতি এর সাথে থাকতো, তাই নিজের ঘর থেকে ওর বাবা মায়ের সব কথা শুনতে পেল। অথচ এতে দিতির কোনো দোষ ছিল না। দেখতে সুন্দরী বলে প্রায় ওকে এ ধরনের ঘটনার শিকার হতে হতো। এসব নানা কথা ভেবে বাবাকে নিশ্চিত রাখতে দিতি অবশেষে বিয়েতে রাজি হলো। দাদিমা ওকে বলেছিল, যত তাড়াতাড়ি পারিস বিয়ে করে স্বামীর সংসারটাকে আপন করে নেয়। এইভাবে হিংসার অরলে নিজেকে আর পোড়াস না। আমার বয়স হয়েছে, কবে দুম করে মরে যাব তার কোনো ঠিক নেই। তখন কে তোকে চোখে চোখে রাখবে? ফাহিম নাকি ওকে না দেখেই বিয়েতে রাজি হয়েছে। তবুও দিতির বাবা বন্ধু আকরামকে বলেছিল, বন্ধু, তোমার ছেলেকে নিয়ে এসো, ওরা দুজন দুজনকে দেখুক। আজকালকার যুগে ছেলে মেয়ে দেখে শুনে বিয়ে করুক, যাতে আমি আর তুমি কোনো দোষের ভাগিদার না হই। ফাহিম যেদিন দেখতে আসে
দিতি এক পলক ওর মুখের দিকে তাকিয়েছিল, সে কারণে চেহারাটাও আফসা মনে হয়েছে। বিয়ের আসরে ওদের আবার দেখা হলো। লজ্জা সংকোচের আড়ষ্টতায় ভালো করে ফাহিমের দিকে তাকাতে পারছিল না। দিতি ভাবছে ফাহিম যদি বিয়ের আগে ওর সাথে ফোনে কথা বলতো তাহলে আজকে দুজনের রসায়নটা একটু স্বাভাবিক হতো। অনেকক্ষণ বসে থেকে পা দুটো ব্যথা করছে। আসলে বউ হতে গেলে অনেক কষ্ট করতে হয়। সারাদিন সেজেগুজে বসে থাকা, সমস্ত আত্মীয় স্বজনদের সাথে হাসি মুখে কথা বলা, ফটোশ্যুট করা, এসব করতে গিয়ে দিতির খুব ক্লান্ত লাগছিল। ও বিছানা থেকে নেমে পুরো রুমটা চোখ বুলাতে লাগলো। বেশ পরিপাটি করে গুছানো রুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম, একটা বড় খাট, ড্রেসিং টেবিল, একটা ডিভান আর একটা আলমারি রয়েছে। খাটের পাশে একটা সাইড টেবিল রয়েছে। ফার্নিচারগুলো মনে হয় সেট করে কেনা হয়েছে। রুমের ভিতরে একটি দরজা। দ্বিতীয় দরজাটা খুলে ওপাশে একটা বিশাল ব্যালকনি রয়েছে। ওখানে নানা ধরনের ফুলের গাছ রয়েছে। ওর নাকে একটা পরিচিত ফুলের মিষ্টি সুবাস লাগলো। মনে হলো এত হাসনিহেনা সুবাস। ব্যালকনিতে একটা দোলনা রয়েছে। দিতি গিয়ে দোলনাটা বসে আস্তে আস্তে দোল খেতে লাগলো। হঠাৎ বারান্দায় স্পট লাইটটা জ্বলে উঠল। সামনে শেরওয়ানি ও পাগড়ি পরা একজন তামিল নায়ক দাঁড়িয়েছে। পুরো মুখ তার ছড়িয়ে আছে অপরূপ স্নিগ্ধতায়। এখানে তো কেউ নেই যে ওকে বেহায় বলবে, তাই ওর বরের দিকে তাকিয়ে রইল। আপনি এখানে আর আমি আপনাকে সারা ঘর খুঁজে বেড়াতে লাগলাম। আমি তো ব্যালকনিতে ছিলাম, তা বুঝবো কী করে? দরজাটা ভিজিয়ে রেখেছিলেন। ভাবলাম বউয়ের বুঝি জামাই পছন্দ হয়নি, তাই বাসন না করে মনে হয় পালিয়ে গেল। দিদি মনে মনে ভাবলো মানুষটা বেশ রদফুস আছে। ও নিজের দৃষ্টিটা নামিয়ে নিল। লোকটা ওর দিকে অপলক তাকিয়েছে তাও ভালোই বুঝতে পারছে। লোকটাকে একটু বেকায়দায় ফেলতে মজাও করে বলল, অমন ড্যাব ড্যাব করে তাকিয়ে কী দেখছেন? আমার লাল পরিটাকে দেখছি, যে আমাকে আমৃত্যু ভালোবাসায় জড়িয়ে রাখবে। দিদি মনে মনে ভাবছে মানুষটা বড্ড নির্লজ্জ, তাই প্রসঙ্গ এড়াতে বলল, আপনার বারান্দাটা বেশ সুন্দর, তবে একটা ময়না পাখি পুষে খাঁচায় রাখলে আরও ভালো হতো। বারান্দায় বসে ময়না পাখির সাথে গল্প করা যেত। ফাহিম হেঁটে হেঁটে দিদির একদম কাছে চলে আসলো। ওর বুকে ধুকপুকানি বাড়তে লাগলো। দিদির কানের কাছে মুখটা এনে বলল, ভালোবেসে একটা ময়না পাখিকে আজ আমার ঘরে এনেছি। আপনি দেখেননি? দিবানিশি শয়নের স্বপ্নে তার সাথে গল্প করব, সুখ দুঃখে ভাগাভাগি করে নেব। এই কথা বলে ফাহিম মুচকে মুচকে হাসতে লাগলো। কথাগুলো শুনতে দিতির খুব ভালো লাগলো, কিন্তু একলা লজ্জা অবকণ্ঠ নিজেকে ঢেকে দিতে মন চাইল। মাথা নিচু করে দোলনার বসে রইল। দিতির অবস্থা ফাহিম হয়তো বুঝতে পেরেছে, সেই কারণে ওকে বলল, ব্যালকনির দোলনায় বসে কি বাসর রাত পার করবে? এত সুন্দর করে সাজানো খাটটা তো কষ্ট পাবে। এখন তো অক্টোবর মাস, আর একটু রাত বাড়লে ঠান্ডা হওয়া বইতে শুরু করবে। তখন আবার ঠান্ডা লাগলে আমার দোষ হবে। ঘরে চলুন। দিতি ফাহিমের পিছু পিছু ঘরে এসে খাটের কোনায় বসলো। ফাহিম ওর দিকে তাকিয়ে বলল, লেহেঙ্গা চেঞ্জ করে একটা আরামদায়ক পোশাক পরে নিন। ওই আলমারিতে শাড়ি, সালোয়ার কামিজ, ম্যাক্সি সব রাখা আছে। আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে নিন। দিতি একটা সালোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে গেল। দিতির দাদি বলে দিয়েছিল বাসরাতে ওরা দুজনে মিলে একসাথে যেন 2 রাকাত নফল নামাজ পড়ে নেয়। তাই ড্রেস চেঞ্জ করে দিতি উজু করে আসলো। ফাহিমকে বলল উজু করে আসতে। দুজনে এশার নামাজ আদায় করে নিয়ে একসাথে 2 রাকাত নফল নামাজ আদায় করলো। এক বিছানায় ফাহিমের সাথে ঘুমাতে দিতির খুব অসুস্থ হচ্ছে। ফাহিম হয়তো দিতির সমস্যা কিছুটা আঁচ করতে পারছে, সে কারণে ওকে বলে, আপনার সমস্যা হলে আমি ডিভাইনে শুয়ে পড়বো। আমার সমস্যা হবে না? 6 ফুটের মতো লম্বা মানুষটা ডিভাইনে কীভাবে ঘুমাবেন? তাই দিতি আস্তে করে বলল, না আমার সমস্যা নেই। দুজনে খাটের 2 পাশে এমনভাবে শুলো মাঝখানে অনায়াসে আর একজন ঘুমাতে পারবে। খুব ভোরে দিতির ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখে ফাহিম ওর মুখ পানে তাকিয়েছে। দিদির চোখে চোখ পড়তে ফাহিম মুচকে হাসি দিয়ে বলল, এরকম মুখের দিকে তাকিয়ে শতবর্ষ অনায়াসে পার করে দেওয়া যায়। সাথে দিতির ফুফু শাশুড়ির সাথে শুয়েছে। বুড়ি তো শোয়া মাত্র নাক ডাকতে শুরু করেছিল। ভেবেছিল দিতি নামে কিছু কথা ওনার বলবে, কিন্তু সেই সুযোগটাই হলো না। অবশ্য দিতির টেনশনে ওর চোখে ঘুম আসছিল না। হোক বোনের জামাই, তাতে কি? ওর তো প্রথম ক্রাশ, ভালো লাগার পুরুষ। কি জানি দিতি কী করছে ওর প্রেমিক পুরুষের সাথে। এই ভাবনায় 2 চোখ থেকে ঘুম উধাও হয়ে গেছে। বোনের স্বামীর উপর চোখ পড়ছে বলে সমাজ সংসারে নানা জনের নানা কথা বলবে, এটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। এখানে ও এক ঢিলে 2 পাখি মারবে। দিতির ঘুম ভাঙবে আর ভালোবাসার মানুষটাকে সম্পূর্ণ নিজের করে নেবে। কেনই বা নিবে না? জন্মের পর থেকে দেখেছে বাবা দিদিকে সবসময় চোখে হারায়, দাদিমাকে আগলে রাখে। এই জন্য ও দিদিকে একদম সহ্য করতে পারে না। এছাড়া দিদি ওর মায়ের মতো হয়েছে,
5 ফুট 6 ইঞ্চি লম্বা, ছিপছিপে গরম, ফর্সা গায়ের রং, ভাসা ভাসা দুটি চোখ আর কোমর ছাপানো চুল। ও জানে দিতি ওর থেকে সুন্দরী। তারপরে কিছু আত্মীয়স্বজন বাসায় এসে ওর রূপের প্রশংসায় মত্ত থাকবে। অপরদিকে সাথীর গড়নে মাঝারি, গায়ের রং শ্যামলা আর চুলগুলো কোঁকড়ানো। দেখতে যে ও খুব খারাপ তা নয়, কিন্তু ওর বডি ল্যাঙ্গুয়েজের ধরনটা ভালো না। তার উপর কূটনীতির স্বভাব তো আছে। ছোটবেলা থেকে দিদির পিছনে লেগে থেকে কূটনামি বুদ্ধি ভালোই রপ্ত করছে। ওর এসব স্বভাবের কথা ঘনিষ্ঠ আত্মীয়স্বজনরা ভালোই জানে। সেই কারণে ওরা সাথীকে এড়িয়ে চলে, আর সাথীও সেই সব আত্মীয়স্বজনদের দেখলে খারাপ ব্যবহার করে। পাশাপাশি দিদিকে সহ্য করতে পারে না। ভোরের দিকে সাথী দু চোখে ঘুমে জড়িয়ে আসলো। হঠাৎ ফোনটা আর্তনাদ করে বেজে উঠল। ফোনের স্ক্রিনে দাদি নামটা দেখে ওর মাথার চান্দি গরম হয়ে গেল। মনে মনে বলল, বুড়িটা আমাকে শান্তিতে ঘুমাতে দিবে না। পাশে তাকিয়ে দেখে দিতির ফুপু শাশুড়ি বিছানায় নেই। ফোনটা রিসিভ করে হ্যালো বলতে দিতির ফুপু শাশুড়ি ওয়াশরুম থেকে উজু করে বের হয়ে আসলো। সাথে রুমের ভিতরে কথা না বলে দরজা খুলে নিচের হলরুমে চলে এসে চারপাশটা ভালো করে দেখে নিল। বুড়ি, তুমি আমাকে শান্তিতে একটু ঘুমাতে দেবে না? কি ভাবছো আমি এখানে বসে তোমার পেয়ারের নাতনির সংসার ভাঙছি? আর যদি ভাঙতে চাই তুমি কি বাধা দিয়ে রাখতে পারবা? এ তোর কেমন কথা ছিরি? বোন হয়ে কেন তুই বোনের সংসার ভাঙতে যাবি? দেশে কি ছেলের অভাব পড়েছে যে বোনের স্বামী নিয়ে টানাটানি করবি? নাকি কোনো ছেলে তোর বউ করে নিতে চায় না? সাথীর মেজাজটা বিগড়ে গেল। ফোন ধমক দিতে গিয়ে তাকে দেখে আকরাম সাহেব সিঁড়ি দিয়ে আসছে। নিজেকে সামলে আকরাম সাহেবকে শুনিয়ে খুব মিষ্টি করে বললেন, এখন ফোন রাখলাম দাদিমা। আকরাম সাহেবকে দেখে সাথী বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। তোমার বুঝি খুব ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস? জি আঙ্কেল, সকালে উঠে নামাজ পড়ে বাড়ির সবাইকে চা দেওয়া আমার রোজকার অভ্যাস। এই দাদি ফোন দিয়ে বলল আমি বাসায় নেই দেখে দাদিকে এখন কে চা বানিয়ে দিবে? ফজরের নামাজ পড়ার পর আমার আর বিছানায় শুয়ে থাকতে ইচ্ছে হয় না। বাহ, এই বয়সে এটা আয়ত্ত করে নিছ, খুব পুণ্যের কাজ করছো। এখনকার ছেলেমেয়েরা রাত জেগে কম্পিউটার নিয়ে বসে থাকে, ওদিকে দেরি করে ঘুম থেকে ওঠে। দাদি বুঝি খুব আদর করতো, তাই না? অনেক ভাগ্যবতী তোমরা দুই বোন, দাদির আদর পাও। দাদি অবশ্য আপুর থেকে আমাকেই বেশি ভালোবাসেন। তুমি ছোট, সেই কারণে তোমাকে তো একটু বেশি ভালোবাসবে। এমন সময় এবারের অ্যাসিস্ট্যান্ট মিনা খালা এসে আকরাম সাহেবকে বলে, খালু আপনারা চা দিব? না, ফাইমার বৌমা ঘুম থেকে উঠুক, তারপর একসাথে চা খাবো। আকরাম সাহেবের কথা শুনে সাথী মনে মনে বলল, বুড়োর আদিক্ষেতা থেকে বাঁচি না। এতদিন তো বৌমা ছাড়া চা খেয়েছে, আজ বৌমার আগে আমার সাথে চা খেলে সমস্যা কি? বলা যায় না আমি তো আপনার বৌমার জায়গাটা দখল করে নিতে পারি। সাথীকে মিনা খালার খুব একটা ভালো লাগেনি। উনি জানেন সাথী দিতির সৎ বোন। ফাইমের বউটাকে ওনার ভালোই লেগেছে। জন্মের পর মাকে হারিয়েছে, সৎ মা তো সৎ মাই হয়। এছাড়া এসব সমত্তমে বউয়ের সাথে আসাটা ওনার খুব একটা ভালো লাগেনি। উনি যতটুকু জানেন বউয়ের সাথে খাটের বুড়ি হিসাবে দাদি নানিরাই আসে। ওনার আবার একটা খারাপ অভ্যাস আছে, আড়ি পেতে উনি সবার কথা শোনেন। তাই ফার্নিচার মোছার সুতায় সাথীর কথাগুলো কর্ণ কুহুরে নিতে লাগলে, আঙ্কেল শোনেন, ছোট বলে নেই, আমি বাড়ির সবার কথা শুনি বলে সবাই আমাকে আপুর থেকে বেশি ভালোবাসে। আপু বরাবরে নিজের মতো চলে, লেখাপড়াটাও ঠিকমতো করতো না, এই জন্য তো সাত সকালে আব্বু বিয়ে দিয়ে দিল। তাছাড়া আপুর কিছু সমস্যা আছে, সারা রাত ফোনে ছেলে বন্ধুর সাথে গল্প করে এদিকে সকালে দেরি করে ঘুম থেকে ওঠে। এটা নিয়ে বাসায় নিত্য ক্যাচার লেগেই থাকতো। এছাড়া প্রতিদিন বিভিন্ন ছেলেদের সাথে ঘুরে বেড়াতো, তার এটা স্বভাব। আঙ্কেল, আপনি আব্বুর ছোটোবেলার বন্ধু, তাই আপন ভেবে ঘরের কথা কিছু বলে ফেলাম, আপনি আবার কিছু মনে করলেন না তো? আকরাম সাহেব কী বলবে বুঝে পেলেন না। মনে মনে ভাবলেন, মা মরা মেয়েটাকে মায়া দেখাতে গিয়ে নিজের ছেলের আবার ক্ষতি করে বসালেন না তো? এমন সময় মিনা খালার দিকে চোখ পড়তে উনি একটু চমকে উঠলেন, কারণ এতক্ষণ যা কথা হয়েছে সব নিশ্চিত ওনার অন্তরে গেঁথে গেছে। একটু বিরক্ত হয়ে মিনা খালাকে বললেন, এত সকালে তোমাকে ফার্নিচার মুছতে কে বলেছে? যাও কিচেনে গিয়ে চায়ের পানি চুলোয় চাপিয়ে দাও। এমন সময় দিতি আর ফাহিম সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলো। দিতি আকরাম সাহেবের দিকে তাকিয়ে বলল, বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি তো দেখি বেশ সকালে ঘুম থেকে উঠে পড়ো। হ্যাঁ বাবা, আমি প্রতিদিন সকালেই ঘুম থেকে উঠি, দাদির সাথে এক রুমে থাকি, সেই কারণে ভোরে উঠে ফজরের নামাজ পড়ে দাদি আর আব্বুকে চা বানিয়ে দেয়। আমি কিচেনে গিয়ে আপনাদের জন্য চা বানিয়ে আনছি। এরপর
দিতি সাথীর দিকে তাকে মিটমিট করে হেসে বলে, কিরে সাথী, সূর্য আজকে কোন দিকে উঠলো? তুই আজ এত সকালে উঠে পড়ছিস? দিতির কথা শুনে ও একটু থতমত খেলো। এতক্ষণ তো সব মিথ্যে কথা আকরাম সাহেবকে বানিয়ে বলছে। এজন ধরা পড়া ভয় বলল, আঙ্কেল, আমি আপনাদের ছাদটা একটু ঘুরে আসি। একথা বলে ছাদে চলে গেল। আকরাম সাহেব দু বোনের কথা শুনে অবাক হয়ে গেল। ভাবতে লাগলো, ছেলে বিয়ে দিদিকে এ কোন গোলকধাঁধায় উনি পড়লেন। দিদি কিচেনে চা বানাতে চলে গেল। এর মাঝে দিদির ফুফু শাশুড়ি নিচে চলে আসলেন। ফাহিমের পাশে বসে মোবাইলে মেলগুলো চেক করতে লাগলো। বোনের যেহেতু জহুরির চোখ, তাই নিজের ভিতরে অস্বস্তি কমাতে বোনকে জিজ্ঞাসা করলেন, বউ তোমার কেমন লাগলো? একগাল হেসে বলল, বৌমা খুব ভালো, তবে ওর বোনটা সুবিধাজনক না। সারা রাত মোবাইল খুটখাট করে, সেই আলোতে আমার ঘুমটা ভালো হয়নি। আবার সাত সকালে কে যেন ফোন দিয়েছে। ফোন হাতে নিয়ে বেরিয়ে গেলো। এর মাঝে দিদি চা আর পকোড়া নিয়ে আসলো। বিয়ের পরদিন কিচেনে ঢুকে থেকে ফুপু শ্বশুর বললেন, তুমি কেন আজ কিচেনে ঢুকতে গেলো? মিনা তো ভালোই চা বানায়। আপা, বাব সব বাবা বানিয়েছে, আমি শুধু নিয়ে আসলাম। দিদির ব্যবহারে মিনা খালা খুব খুশি। মনে মনে বলল, আহা, বউটা আমারে কি সম্মান দিয়া কথা কইল। চোখে আমার পানি এসে গেলো। আমারে নিতেই দিল না, নিজেই সব রেডি করে নিয়ে গেলো। সবার হাতে চা তুলে দিয়ে বোনকে ডাকতে দিতে ছাদে চলে গেল। সাথী তখন ছাদে বসে ফেসবুক ক্রল করছিল। দিতে ওর সামনে গিয়ে বললো, সাথী নিচে চল, চা খাবি না? সাথে ওর আপাতমস্তক তাকিয়ে দেখলো, চুলগুলো ভেজা, এখনও চুলের গোড়া দিয়ে পানি পড়ছে, পিঠের কাছে আঁচলটা ভিজে রয়েছে। সেদিকে তাকে তাচ্ছিল্য হাসি এসে বলল, সারা রাত বুঝি ফাহিম ভাই তোকে খুব আদর করেছে? একাই একাই বড়ের আদর খেলে? সাথে ওকে হিংসে করে এটা দিতে জানতো, কিন্তু ও প্রকাশ করে না, কারণ হিংসেটা ছাই চাপা আগুন হয়ে আপাতত থাক। প্রকাশ করলে যদি দাউ দাউ করে জ্বলতে থাকে, তখন হয়তো সব কিছু পুড়ে ছারখার হয়ে যাবে। তাই বলে বোনের স্বামীকে নিয়ে সাথী এ ধরনের কথা বলবে, এটা দিতি মানতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু সাথীকে বুঝতে না দিয়ে বলল, আমি তো ফাহিমের কলেমা পড়া বউ, সেই কারণে ও আদর তো আমার একার খাওয়ার কথা, তাই না? নিচে চল, সবাই অপেক্ষা করছে। দিদির কথা শুনে সাথী মনে মনে বলল, তোমাকে তো সুখে শান্তিতে সংসার করতে দিব না। সাথে নিচে আসার সাথে সাথে দিদি শ্বশুর আকরাম সাহেব বলল, আসো, তোমার জন্য আমরা সবাই অপেক্ষা করেছিলাম। সাথে আহ্লাদে গদগদ হয়ে বাড়ির সবার সাথে চা পর্বে অংশ নেয়। দিদির ফুফু শাশুড়ি সাথীর দিকে তাকিয়েছেন। তুমি সকালে ফজরের নামাজ পড়ো না? সাথী থতমত খেয়ে বলল, পড়ি তো ফুফু, নতুন জায়গা তো তাই। নতুন জায়গা হলেও এ বাড়িতে বাথরুম, নামাজের জায়গা, জায়নামাজ সবই আছে। অত ভোরে উঠলে নামাজটা পড়ে নিতে পারতে। সাথের মুখটা সাথে সাথে কালো হয়ে গেল। মনে মনে ভাবছে, বুড়িটার সমস্যা কি? আমার পিছনে কেন পড়ে আছে? আমি তো ওর বাড়া ভাতে ছাই দিতে আসিনি, তাহলে আমাকে নিয়ে ওর কি সমস্যা? আকরাম সাহেব সাথের দিকে তাকিয়ে নিজের বোনকে বললেন, আপা, আমার বন্ধু সলেমান তার মেয়েদের লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় জ্ঞান ভালোই দিয়েছেন। তুমি ও নিয়ে এত প্যারা নিও না। ভাই মুচকে এসে সাথের দিকে তাকিয়ে বলো, পারতপক্ষে ফুপুর সামনে খুব একটা এসো না, তোমাকে তাহলে একদিনে মৌলানা বানিয়ে ছাড়বে। এবার ফাহিম আর দিতির দিকে তাকিয়ে বললেন, তোমরা দুজন নামাজ পড়ছো? ফাহিম সাথে সাথে বলো, তুমি তো জানো আমি কখনো নামাজ কাজা করি না। আর দ্বিতীয় নামাজ পড়ছে। দিতির দিকে তাকিয়ে ফাহিমের ফুপু বলো, ওরে তো দেখলেই আমার দিলটা ঠান্ডা হয়ে যায়। দিতির ফুপু শাশুড়ির কথা শুনে সাথী মনে মনে বলে উঠল, বুড়ির আদিক্ষতা দেখলে শরীর আমার জ্বলে যায়। এমন সময় বাড়ির গেটের সামনে ওরা সবাই একটা সিএনজি থামার শব্দ পায়। আকরাম সাহেব ততক্ষণে চা খাওয়া শেষ করেছেন। উনি গেটের বাইরে এসে হাঁক দিয়ে বলেন, ফাহিম, দেখো কে এসেছে। ফাহিম বের হয়ে দেখে ও শ্বশুর সলমান সাহেব হাতে মিষ্টির প্যাকেট নিয়ে সিএনজি থেকে নামছে। দ্বিতীয়ার সাথীও ফাহিমের পিছু পিছু বের হয়ে আসলো। আকরাম সাহেব সলমান সাহেবকে দেখে বলেন, আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম সালাম। দুই বন্ধু নিজেদের বুকে জড়িয়ে নিয়ে কোলাকুলি করতো। দিদি ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরে বলল, বাসার সবার শরীর ভালো আছে বাবা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবাই ভালো আছে। এরপর আকরাম সাহেব বললেন, কী ব্যাপার বন্ধু, মেয়েদের না দেখে আর থাকতে পারলি না? মানে আমি ছোটো মেয়েটাকে নিতে আসি। দুই বোন চলে আসাতে আমাদের বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে, তাই সাথীকে নিতে এলাম। ফাহিম সালাম দিয়ে শ্বশুরের হাত থেকে মিষ্টির প্যাকেট হাতে নিয়ে বলল, বাবা ভেতরে আসেন। বাবাকে দেখে সাথীর মেজাজটা খারাপ হয়ে গেল। মনে মনে ভাবলো, ঠিক বুড়ি বাবাকে পাঠিয়ে দিছে। সাথীকে নীরবে দেখে সলমান সাহেব বললেন, কিরে মা, তুই এত চুপচাপ কেন? সাথী একটু ঝাঁস নিয়ে বলো, আপুর বিয়ে এমনিতে তোমার উপর অনেক ধকল গেছে, কষ্ট করে তোমার আসার দরকার ছিল না। আমাকে মিস করতো তো সেটা জানালে ফাহিম ভাইয়া আমাকে পৌঁছে দিয়ে আসতো। ফাহিমের ফুফু সাথীর উপর বিরক্ত হয়ে বলল,
বিয়ের পর বর বউকে জোরে বের হতে হয়, তাই ফাহিম তো তোমার সাথে যেতে পারবে না। এটা কোন হাদিসে লেখা আছে ফুপু? তার ছেলে হাসি হেসে বলল, সাথী, আমি তো বলিনি হাদিসে লেখা আছে, এটা মুরব্বীদের কথা। বরং তোমার আব্বা অনেক বুদ্ধিমান মানুষ, নিজের সমস্ত মেয়েকে নিতে এসে বিচক্ষণের পরিচয় দিয়েছে। সাথী এভাবে কথা বলতে সলমান সাহেব বললেন, সাথী, উনি তোমার মুরব্বী হয়, মুরব্বীদের সাথে এভাবে কথা বলতে হয় না। শুধু তোমার কেন, উনি আমারও মুরব্বী হয়। আমার কোনো ভাই বোন নেই, তবে এই আসমা আপুকে আমি আমার বড় বোনের জায়গাটা জ্ঞান হওয়ার পর থেকে দিয়ে এসেছি। সাথী মনে মনে বলল, বলছি ঠিক করছি মাই ফুড বড় বোন, তোমার বিচক্ষণতার খেতাপুরি পাঠিয়েছে তো দাদি। ওই বুড়িকে আমার ভালোই চেনা আছে, বাড়ি গিয়ে বুড়িকে আমি তোমার মজা বোঝাবো। ছোটোবেলায় ওর বাবা দিদির জন্য খেলনা কিংবা পছন্দের জিনিস কিনে আনলে ওর দাদি সেটা সাথীর চোখ এড়িয়ে যত্নে নিজের কাছে তুলে রাখতো। এটা ও দাদির আজীবনের অভ্যাস। যদিও সাথী দিদির জিনিসগুলো নষ্ট করার সুযোগ খুঁজত এবং তককে তককে থাকতো। বুড়ি আর কতদিন লুকিয়ে রাখবে? বুড়ি বাথরুমে যাবে, গোসলে যাবে, নামাজ পড়বে, একদিন না একদিন তো সুযোগ আসবে। যেদিন সত্যি সুযোগ আসে, সাথী আর এক মুহূর্ত অপেক্ষা করে না, তোষকের তলা থেকে চাবি বের করে আলমারি খুলে দিদির খেলনা বের করে ভেঙে আবার ঠিক জায়গায় রেখে দিত। যতদিন সাথে এই কাজটা করতে না পারতো, এক ধরনের অশান্তি ওকে তাড়া করে ফিরত। আর সেদিন ওর উদ্দেশ্য সফল হয়ে যেত, ওর অন্তরটা এক ধরনের শান্তি বিরাজ করত। দিদি আর ওর দাদির কষ্ট দেখে সাথীর মনে এক ধরনের আনন্দ অনুভব হতো। সাথীর এই চরিত্রের সাথে ওর দাদির ভালো পরিচয় আছে, এই কারণে উনি আর দেরি না করে সাত সকালে ছেলেকে পাঠিয়েছেন। এজন্য এখন সাথীকে এক ধরনের অশান্তি তাড়িয়ে বেড়াচ্ছে। দিদির সুখী সুখী চেহারা আর ফাহিমের দিদির প্রতি ভালোবাসার দৃষ্টি ওকে এখন পুড়িয়ে মারছে। ওর দাদির উপর ভীষণ রাগ হচ্ছে। মনে হচ্ছে বাড়ি গিয়ে সবার আগে দাদির চুলগুলো টেনে ছিঁড়তে হবে। নাস্তা করে সলমান সাহেব সাথীকে নিয়ে বাড়ির পথে হাঁটা দিলেন। দ্বিতীয় যদিও যাবার সময় ওর বাবাকে বলেছিল, আপু, কালকেই তো আমি আর ফাহিম ও বাড়িতে যাব, তখন সাথী আমাদের সাথে যেত, ওকে বাড়ি না নিয়ে গেলে হতো না? না রে, বাড়িটা বড্ড খালি খালি লাগছে। সাথে ওদের কথোপকথন শুনে মনে মনে বলল, খালি বাড়ি নে ছাই, জানি তো তুমি তোমার বড় মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসো। সবার কাছে বিদায় নিয়ে সাথী আর সলমান সাহেব বাড়ির পথে রওনা হলেন। ফাহিম ওদেরকে এগিয়ে দিতে বের হয়ে গেল। সলমান সাহেব আগে আগে হাঁটছেন, সাথী আর ফাহিম পিছু পিছু। দুজনে চুপচাপ। নিরাপত্তা ভেঙে ফাহিম বলল, তোমার সাথে ভালো করে আলাপই হলো না। সাথী ফাহিমকে বেকায়দায় ফেলতে বলে উঠল, আপনি আলাপ পরিচয় করতে চাননি তাই হয়নি। আপনি তো আব্বুকে একবারও আমাকে রেখে যেতে বললেন না। না না, তা হবে কেন? বাবা তোমাকে নিয়ে যেতে আসছে, নিশ্চয়ই কিছু প্রয়োজন আছে, তাই আমি আর কিছু বলিনি। ঠিক আছে, এখন বাবাকে বলি। ফাহিম কিন্তু ভদ্রতা করে কিংবা নিজের ছোট শালীকে নিজের ছোট বোনের দৃষ্টিতে দেখে কথাগুলো বলছে, কিন্তু সাথী মনে মনে ভীষণ পুলকিত হলো। তাই আনন্দের অতিশয্যে ফাহিমকে বলল, আপনাকে আমার ভীষণ ভালো লেগেছে ফাহিম ভাই। ফাহিম ভদ্রতা দেখে বলল, তুমিও খুবই মিষ্টি একটা মেয়ে। সাথী ফাহিমকে কথাগুলো যদিও ঠাট্টা করে বলে নেই, কিন্তু ফাহিম ঠাট্টা মশকরা হিসেবেই ধরে নিয়েছে। সেসব পাশ দিয়ে একটা সিএনজি যাচ্ছিল, সেটাকে থামিয়ে ফাহিম সলমান সাহেব আর সাথীকে উঠিয়ে দিয়ে বাসায় ফিরে আসলো। সাথী চলে যাওয়াতে দিদির ফুপু শাশুড়ি মনে মনে ভীষণ খুশি হলেন। উনি সাথীকে খুব একটা পছন্দ করেন না। উনি দিদির মাকে চিনতেন, কারণ সলমান আর আকরামের কালকিনি থানায় একই পাশে বাড়িতে থাকতেন। সলমান আর আকরামের ব্যালকনি বন্ধু। সলমানের বউটা পাশের গ্রামে মিয়া পরিবারের মেয়ে, দেখতে অনেকটা দিদির মতোই ছিল। দিদির জন্মের সময় অতিরিক্ত রক্তক্ষরণে নিহার বানু মারা যান। এরপর সলমান আর বিয়ে করতে চাননি। বউটাকে সলমান খুব ভালোবাসতো। যাই হোক, দিদির জন্য সলমান পরে আবার বিয়ে করেন, কিন্তু বাস্তবে মেয়েটার কপালে মায়ের আদর জুটে নেই। অপরদিকে সাথী আর ওর মা সবসময় এই অসহায় মেয়েটার পিছনে লেগে আছে। এগুলো সবাই উনি জানেন। মোহাম্মদপুর থেকে মিরপুর ১ নম্বরে আসতে ওদের খুব একটা সময় লাগেনি। আজকে আবার ছুটির দিন, শনিবার, সে কারণে অন্য অন্য দিনের তুলনায় রাস্তা বেশ ফাঁকা ছিল। বাড়ি আসাতে সাথে দুপুর ১২টা বেজে যায়। সলমান সাহেব বাড়িতে এসে ওয়াশরুমে চলে যান। একটু পরে জোহরের আজান দিবে। সলমান সাহেব মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে, তাই গোসল করে মসজিদে যাওয়ার প্রস্তুতি নিতে থাকেন। বাড়ি পৌঁছে সাথী ওর মায়ের ঘরে গিয়ে বলল, বাবাকে আটকাতে পারলি না? তোর বাবাকে নিষেধ করছিলাম, কিন্তু আমার কথা শুনেনি। তোর দাদি ডেকে নিয়ে কী যেন বলল, আর অমনি সাত সকালে তোকে আনতে ছুটে গেল। আর আমিও বুঝে পাই না ওই ফাহিমকে তোর লাগবে কেন? দুনিয়া থেকে ছেলের আকাল পড়ছে,
বুড়িকে আমি এমন শাস্তি দিব যেন বাপের নাম পর্যন্ত ভুলে যায়। তোকে তোর বাপের নাম ভোলাতে হবে না। আমি ফাইমের থেকে ভালো ছেলে দেখে তোর বিয়ে দিব। মায়ের কথাগুলো সাথীর মেজাজ তিরিক্ষি হয়ে গেল। তাই নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে বলল, কেন আজ ভালো সাজার চেষ্টা করছেন মা? বিয়ে দেওয়ার আগে একটু খোঁজ নিয়ে দেখলে না যে ছেলে রাজপুত্র নাকি কামারপুত্র? সৎ মেয়েকে বিয়ে দিলে রাজপুত্রের সাথে, আর নিজের মেয়ে বিয়ে দিবে কি ঘুটে পুত্রের সাথে? বিশাল তিনতলা বাড়ি, আমলার চাকরি, তোমার সৎ মেয়ের তো অহংকারে মাটিতে পা পড়বে না। আমি সেটা মেনে নিতে পারবো না। ও সুখের সংসার আমি ভাঙবো। ছোটবেলায় তুমি তো আমাকে আপুর পিছনে লাগিয়ে দিতে। আপুর খেলনা ভেঙে ফেলা, গল্পের বইগুলো পুড়িয়ে দেওয়া, আপুর পছন্দের জামাগুলো ছিঁড়ে ফেলা, এগুলো তো তুমি আমাকে শিখিয়েছো। আমি এই কাজগুলো করতে খুব আনন্দ পাই। আপুর সব কিছু নষ্ট করে দেওয়ার পর ও যখন দুঃখ পেয়ে অঝরে কাঁদতো, তখন আমার যন্ত্রণাগুলো কমতে থাকতো। জ্ঞান হওয়ার পর থেকে দেখে এসেছি বাবা আর দাদি ওকে আগলে রাখতো। ওই আগলে রাখাটা আমার শরীরে আগুন ধরে দেয়। এ বিয়ে ঠেকানো যেত না? খুব ছোটোবেলায় দ্বিতীয় আর ফাইমের বিয়ে ঠিক করা হয়েছে। ওসব ভেবে মাথা গরম করে লাভ নেই। আমাদের মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। জোহরের নামাজ আদায় করে দিতির দাদি সাথীর মায়ের ঘরে এসে সাথীকে বলল, এখনও সময় আছে, নিজেকে শুধরে নাও। যে অন্যের ঘরে আগুন দেয়, আল্লাহ পাক তার ঘরটার সাথে আগুন লাগিয়ে দেয়, সুতরাং সাবধান হয়ে যায়। সাথী কিছু বলার আগে সালেহা বেগম তেতে উঠে বললেন, এসব হয়েছে আপনার জন্য। আপনার ছেলে, আমার স্বামী হলো মনে মনে এখনও দিতির মরামাকে ভালোবাসে। এমনকি উনি আর সন্তান নিতে চাননি। আমি জোর করছি বলে জন্মের পর থেকে আমার মেয়েটাকে অবহেলা করে। একমাত্র আপনার জন্য আমার মেয়ে আর আমার জীবন ধ্বংস হয়ে গেল। এসব তুমি ওর সামনে কি বলতেছো সালেহা? তোমার মাথা ঠিক আছে? তুমি যদি এসব কথা ওর কানের কাছে বলতে থাকো, তাহলে ও কোনোদিনও ভালো মানুষ হতে পারবে না। আজ আমার জন্য তুমি চৌধুরী বাড়ির বউ হতে পেরেছো। বাপের বাড়িতে কী অবস্থায় থাকতে সেটা ভুলে যেও না। আমি তোমাকে এসব কথা বলতে চাইনি, কিন্তু তোমার আচরণে বলতে বাধ্য হয়েছি। তোমাকে বউ করে আনার আগে একটা অনুরোধ করেছিলাম, মাতৃহারা মেয়েটাকে একটু মায়ের ভালোবাসা দিও। আর তুমি কি করছো ভুলে গেছো? যদি সত্যি কথা বলি তাহলে এটাই বলতে হয়, তুমি চাওইনি মেয়েটা বেঁচে থাকুক। একবার মেলায় ঘুরতে নিয়ে গিয়ে ওকে মেলাতে রেখে এসেছিলে। ও নাকি হারিয়ে গেছিলো। আল্লাহর রহমতে তোমার ভাই আবার ওকে মেলা থেকে বাড়িতে নিয়ে এসেছিলো। ভাগ্যিস তোমার ভাই সেদিন মেলায় ঘুরতে গেছিলো। তুমি ইচ্ছে করে মা মরা মেয়েটাকে মেলাতে রেখে এসেছিলে। আপনি আর আপনার ছেলে সবসময় আমাকে সন্দেহ করেন। তাহলে দিদিকে আমি কিভাবে মায়ের আদর দিব? আমি যদি আমার কলিজাটা কেটে নিয়ে ওকে আদর করে খাওয়াতাম, তারপরে আপনারা বলতেন আমি দিদিকে বিষ খাইয়েছি। এখনও সময় আছে, মেয়েকে সুবুদ্ধি দিয়ে মানুষ হিসেবে গড়ে তুলো, না হলে আখেরাতে তোমাকে পস্তাতে হবে। কথাটা মনে রেখো। আর একটা কথা, কাল দ্বিতীয় আর ফাইম আসবে, ওদের যেন আদর যত্র ত্রুটি হয় না। একথা বলে দাদিমা আমিনা খাতুন ঘর থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল। দিতির কষ্টের জন্য ওনার সবসময় নিজেকে দায়ী মনে হয়। সেই কারণে মেয়েটাকে দিকে নজরে রাখতে চেষ্টা করেন। সালেহা বড় আশা করে ছেলের বউ করে এনেছিল, নিজের দুঃসম্পর্কের চাচাতো বোনের মেয়ে। ওর বাবার বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না, নদী ভাঙা পরিবারের মেয়ে। একসময় ওদের অনেক জমি জায়গা ছিল, সব এখন আড়িয়াল খার পেটে ভিতর। মেয়েটা যেন একটু ভালো থাকে, বিনিময়ে মা মরা মেয়েটাকে যেন একটু ভালোবাসে। কিন্তু বিয়ের পরে পুরো ভোল পাল্টে ফেলল। নিজে তো দেখতই না, বরং দিদির জন্য যে কাজের লোক রাখা হতো তাকে নিজের কাছে ব্যস্ত রাখতো। আর দিদিটা সারাদিন মাটিতে গড়াগড়ি খেত, কারণ বাতের ব্যথার কারণে উনি দিদিকে কোলে রাখতে পারতেন না। পরদিন দিদি আর ফাহিম আসতে বিকেল হয়ে গেল। সালেহা বেগম মেয়ে, দিদি আর জামাইকে ফাহিমকে শরবত আর মিষ্টি খাইয়ে বরণ করলেন। সাথীকে বলেছিল দিদির খাটটা ফুল দিয়ে সাজিয়ে দিতে, কিন্তু সাথীর বডি ল্যাঙ্গুয়েজ দেখে আর জোর করেনি। সালেহা বেগম মেয়ে আর জামাইয়ের জন্য পিঠে, পায়েস, কেক, মিষ্টি, নানা পদের ফল দিয়ে বিকেলে পরিবেশন করলেন। একটু বেশি করার চেষ্টা করেছেন, স্বার্থ আছে তো, নিজের মেয়েকে বিয়ে দিতে হবে, তখন ছেলে খুঁজে আনার দায়িত্ব তো দ্বিতীয় আর ফাহিমকে দিতে হতে পারে। তাই সম্পর্কটা মিষ্টি করতে সালেহা বেগম আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। যাই হোক, পুরো বাড়িতে আজ আনন্দ বিরাজ করছে। সালেহা বেগম, সলমান ভীষণ খুশি। ফাহিম শ্বশুরবাড়িতে গল্প করছে, দ্বিতীয়ার সাথী ওদের বাসার ছাদে। মিরপুর 1 নম্বর জোনাকি রোডে সলমান সাহেবের 3 কাঠা জমি, 5তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন দিয়ে আপাতত 1তলা করেছেন। সাথী দিদিকে ছাদের সিঁড়িতে পৌঁছে দিয়ে বলল, আপু তুই ছাদে গিয়ে অপেক্ষা কর, আমি দুলাভাইকে ডেকে আনছি। দিদি ছাদে চলে যায়। ও ছাদের কিনারায় চলে আসে। ওখানে টবে করে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো হয়েছে। সাথে আস্তে করে পা টিপে টিপে আসলো, আর দিদি যখনই ধাক্কা মারতে যাবে
তখনই ফাহিম এসে বলে, সাথী তুমি কি করছো? সাথে সাথে ও খিলখিল করে হাসতে বলে, তোমাকে পরীক্ষা করছিলাম। ফাহিমের মাথা চক্কর দিয়ে উঠলো। মনে মনে ভাবলো, এ কীরকম পরীক্ষা? আমি তোমার পরীক্ষার ধরনটা বুঝলাম না। আমি তো আপুকে ফেলে দেয়নি, কেবল ফেলে দেওয়ার ভান করছিলাম। আর অমনি অমনি চিৎকার করে উঠলেন, ঠিক আমার বোনের জন্য আপনার এই চিৎকারটা দেখতে চেয়েছিলাম। দ্বিতীয় ওদের দুজনের কথোপকথন শুনে ফাহিমকে বলল, আমি তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না। ও তো তোমাকে ডেকে আনতে গেলো। হ্যাঁ, ও তো আমাকে ডেকে আনলো। আমি বাবার সাথে গল্প করছিলাম। শালি হয়ে একটু ঠাট্টা মস্করা তোমার সাথে করতে পারে, এতে তুমি এত রিয়াক্ট করছো কেন? ফাহিম একদম দিতির কাছে চলে আসলো। তারপর সাথীর দিকে তাকিয়ে বলল, আর কখনো আমার সাথে এ ধরনের ঠাট্টা মস্করা করবে না। সাথী ধরা পড়া ভয়ে ওখান থেকে কেটে পড়ল। সিঁড়ি দিয়ে নামতে নামতে ভাবলো, বেটা আর 1 সেকেন্ড দেরি করলে আসলে তোর কী অসুবিধা হতো? বউটাকে হয়তো চিরতরে হারিয়ে যেত। তাতে কি? পুরুষ মানুষের আবার বউয়ের অভাব হয় নাকি? আজ শ্বশুরবাড়িতে ফাহিমের দ্বিতীয় দিন। আজকে রাতটা থেকে কালকে সকালে দ্বিতীয় আর ফাহিম চলে যাবে। পরশু রাতে ওরা হানিমুনের উদ্দেশ্যে সাজেক রওনা হবে। 3 দিন থেকে অর্থাৎ শনিবার ওরা রাতের বাসে ঢাকার পথে রওনা হবে। রোববার ফাহিম আবার মুন্সিগঞ্জে গিয়ে অফিস করতে হবে। আকাশে আজ পূর্ণ শশীর জ্যোৎস্না। রাতে ডিনার করার পর দিতির দাদি ফাহিমকে মজা করে বলছে, ভাইয়া আজ আকাশে ফকফকা জ্যোৎস্না আলো ঝরছে। চাঁদ ও রূপ সবটুকু রূপের সুধা পূর্ণিমার রাতে পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়ে মাতাল করে তোলে। এমন রাতে তোমার দাদাজান আমাকে নিয়ে উঠোনে মাদুর বিছিয়ে বসে থাকতো আর ভাওয়াইয়া গান শোনাতো। তুমিও আমার নাতনিটাকে নিয়ে ছাদে গিয়ে বসো। এখনই তো দুজন দুজনকে বসার সময়। ফাহিম মুচকি এসে বলে, দাদাজান অনেক রোমান্টিক ছিল, তাই সেদিনের কথাগুলো মনে হলে আজও বুকের ভিতরটা হাহাকার করে ওঠে। মানুষটা আমাকে খুব ভালোবাসতো। যাও ভাই, তোমার ছাদে গিয়ে বসো। একথা বলে এক বুক দীর্ঘশ্বাস ফেলে দিতির দাদি নিজের ঘরে চলে যায়। দাদির কথা শুনে সাথীর মনে হলো, বুড়ির ঢং দেখলে শরীর জ্বালা করে। সাথীও দুপদাপ করে নিজের ঘরে চলে গেল। ফাহিমের জ্যোৎস্না খুব ভালো লাগে। ওর ইচ্ছে করছিল দিদিকে নিয়ে ছাদে যেতে, কিন্তু বলতে পারছিল না। দাদির বলাতে ওর সুবিধা হলো। দিদিকে নিয়ে ফাহিম ছাদে চলে গেল। মুক্ত বাতাসে ওরা দুজনে বসে আছে। সাথী ওর ঘর থেকে দিতি আর ফাহিমের হাসির শব্দ শুনতে পারছে। মনে মনে সাথীকে বলছে, দিদিটা কি বেহায়া, এভাবে বাজারে মেয়েদের মতো করে কেউ হাসে? ওই হাসির শব্দ ওর শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে। সেই আগুনে দিদির স্বামী আর সংসারকে ওর পুড়িয়ে দিতে ইচ্ছে করছে। ও একা কেন জ্বলবে, দিদিকেও জ্বালিয়ে মারবে। ফাহিম অপলক দিদির দিকে তাকিয়ে বলল, চাঁদের আলো দিদির মুখের উপর এসে পড়ছে, যে আলোতে দিদিকে যেন ফাহিমের কাছে স্বপ্নে দেখা রাজকুমারীর মতো লাগছে। চাঁদের আলোতে দিতি স্পষ্ট দেখতে পাচ্ছে ফাহিমের দু চোখে মুগ্ধতার দৃষ্টি। দিতি বেশিক্ষণ সেই দৃষ্টির পানে তাকিয়ে থাকতে পারল না। ফাহিম দিদির পাশে একটু ঘনিষ্ঠ হয়ে বসে আছে। দিদির খুব লজ্জা লাগছে। ফাহিম আস্তে আস্তে ওর ঠোঁটটা দিদির কানের লতির কাছে নিতেই ও বলে উঠল, চা খাবে? আমার একটু চায়ের তেষ্টা পেয়েছে। ফাহিম কপড়টা দেখে বলো, তুমি এত বেরসিক কেন? কোথায় কোন কথা বলতে হয় তাও শেখেনি। দিদি মুচকি এসে বলল, এভাবে খোলা ছাদে রোমান্স করা ঠিক না। আমি তো তোমার সাথে কিছুই করিনি, তবু হঠাৎ কেউ ছাদে এসে আমাদের এভাবে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে, তাহলে আমার খুব লজ্জা লাগবে। রোমান্স করেও থাকো, পরপুরুষের সাথে তো করছো না, এতে লজ্জা কিসের? নিজের স্বামীর সাথে করছো। আচ্ছা, আমার বড্ড অপরাধ হয়েছে। এবার মশলা দিয়ে খুব সুন্দর করে তোমার জন্য চা বানিয়ে আনছি। তারপর সারা রাত ছাদে বসে তোমার সাথে প্রেম করব। তোমার যাওয়ার কি দরকার? সাথীকে একটু বলো না আমাদের দুজনের জন্য 2 কাপ চা নিয়ে যেতে। নতুন দুলাভাইয়ের জন্য ও এইটুকু করতে পারে না? ও মনে হয় ঘুমিয়ে পড়েছে, আমি বানিয়ে আনছি, খুব বেশি সময় লাগবে না। দিদি জানে সাথীর বলাই বৃথা, এর চেয়ে নিচে গিয়ে চা বানিয়ে আনবে। চা বানানো জরুরি নয়, আসলে ফাইমের দুষ্টুমি থেকে বাচ্চার জন্য নিচে আসা। পাশাপাশি সাথীকেও ডেকে আনবে। বেচারা নিচে একা রয়েছে। হাজার হোক সাথী ওর বোন, কোনোদিন সাথীকে সৎ বোনের চোখে দেখেনি। সাথী ওকে কী দেখেছে এটা নিয়ে ওর কোনো ভাবনা নেই। দিদি কিচেনে গিয়ে চুলোর চায়ের পানি চাপিয়ে দিয়ে সাথী রুমে এসে থেকে ও চোখ বন্ধ করে শুয়েছে। দ্বিতীয় ভাবছে ও ঘুমিয়ে পড়ছে, তাই আর ডাকা হলো না। দিদি রুমের দরজার কাছে যেতে সাথী বলে উঠল, আপু তোর কি লাজ শরম নেই? এইভাবে বেহায়ের মতো এত জোরে জোরে হাসছিস কেন? আশেপাশের মানুষ শুনলে কী ভাববে? বিয়ে কি আর কারো হয় না, নাকি জগতে তুই একাই বিয়ে করছিস? সাথের কথা শুনে দিতে অবাক হয়ে বলে,
তুই আমার সাথে এভাবে কেন কথা বলছিস? তুই যেভাবে বলছিস আমি কিন্তু অত জোরে হাসিনি। আমার লিমিট আমি জানি। তাছাড়া যদি হেসে থাকি আমি আমার স্বামীর সাথে হেসেছি। বলে দিদি আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, চা বানিয়ে ছাদে চলে গেল। তবে ওর মুডটা নষ্ট করে দিল। সাথী মনে মনে এটাই চেয়েছিল। ঘরে শুয়ে সাথী সিঁড়ি দিয়ে ওদের দুজনকে নামার শব্দ পেল। ওদের নামতে দেখে সাথী নিজে মনে মনে বলতে লাগলো, তোকে তো আমি সুখী হতে দেব না। তুই আমার শান্তি কেড়ে নিচ্ছিস, আমি তো সুখ কেড়ে নিব। রাতে দ্বিপ্রহর পার হলো, সাথীর চোখে ঘুম নেই। ও কল্পনায় দেখতে পেয়েছে ফাহিম দিদিকে প্রাণ ভরে আদর করছে আর ও অশান্তিতে ভুগছে। এমনিতে এই দুদিন সারাক্ষণ চোখের সামনে ফাহিমকে দিদির সাথে থাকতে দেখে ওর অন্তরে এক অদ্ভুত দাহন তৈরি হয়েছে। এই দাহনে দিদিকে পুড়িয়ে মারতে ইচ্ছে করছে। সকালবেলা ঘরের ভিতর খসখস শব্দে সাথীর ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে দিতে আলমারি থেকে কিছু কাপড় বের করছে। ওদিকে তাকে সাথে একটু বিরক্ত হয়ে বলল, তুই আমাকে একটু শান্তিতে করে ঘুমাতে দিবি না? সরি বোন, কাল রাতে আমরা হানিমুনে রওনা দেব, সেজন্য আমার কিছু থ্রি পিস বের করছি। ওখানে শীতে পরতে চাইছি না। হানিমুনে যাওয়ার কথা শুনে সাথীর অন্তরটা হিংসায় জ্বলে উঠল। কণ্ঠে তাচ্ছিল্য ভাব এনে বলল, তা কোথায় যাওয়া হচ্ছে? দিদি খুশিতে ঝলমল করে উঠে বলল, আমার না পাহাড় খুব ভালো লাগে, তাই সাজেক যাওয়ার প্ল্যান। তোর ভাব দেখে মনে হচ্ছে সিমলা, মানালি কিংবা থাইল্যান্ডে যাচ্ছিস। সেই তো ব্যাঙ্গেল লাভ। আমি দেশের ভিতরে কোথাও হানিমুনে যাব না। আমি সুইজারল্যান্ড কিংবা দুবাই কিংবা ইউরোপ কোনো একটা দেশে যাব। সে তো অনেক টাকা ধাক্কা, তা তো হবেই। বেটা হাতি পালবে কিন্তু হাতির খোরাকি দিবে না, তা কী করে হয়? সম্রাট শাহজাহান যদি ওনার বউয়ের জন্য তাজমহল করে দিতে পারে, আমার পর আমার জন্য কেন এটুকু করতে পারবে না? তোকে সব সস্তা জায়গাতে ফাইম নিতে পেরেছে, কারণ ওনার কাছে তোর তেমন একটা মূল্য নেই। অবশ্য তুই এটুকুই পেয়েই বর্তে গেছিস। সাথীর কথাগুলো শুনে দিতে খুব কষ্ট পায়। সেদিকে তাকে সাথী নিজের মনের প্রশান্তি অনুভব করে। ও খাট থেকে নেমে ওয়াশরুমে চলে যায় আর মনে মনে ভাবলো কী করে হানিমুনে যাও সেটাই এখন দেখার বিষয়। দিদির মনটা খারাপ হলেও বাইরের থেকে কারো কাছে কিছু প্রকাশ করলো না, কারণ বিয়ের এই কদিনে ও বুঝে গেছে ফাইমের ভালোবাসায় কোনো ফাঁক নেই। যাই হোক, ব্যাগ গুছিয়ে সবার কাছে বিদায় নিয়ে ফাইমের সাথে শ্বশুরবাড়িতে রওনা দিল। পুরোটা পথ ওর মুখটা ভার ছিল। ফাইম খেয়াল করলো, কিন্তু ও কিছু বলল না। ভাবছে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাবে, মন তো হয়তো খারাপ। আজ যেহেতু ওয়ার্কিং ডে, সে কারণে রাস্তা ভালোই জ্যাম ছিল। উবার করে সেখানে 20 মিনিটে যাওয়ার কথা, সেখানে 1 ঘন্টা লাগলো। ফাইম ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বেলা 12টা বেজে গেছে। বাড়িতে পৌঁছানো মাত্র ওর ফুপু শাশুড়ি এসে বুকে জড়িয়ে ধরে বলল, তুই আসা মাত্র আমার ভাইয়ের বাড়িটা যেন আনন্দে ঝলমল করছে। দিদি ফুপু শাশুড়িকে জড়িয়ে ধরে বলল, আপনার শরীর ভালো আছে ফুপি? তোর মিষ্টি মুখটা দেখার সাথে সাথে আমার শরীর মন দুটোই ভালো হয়ে যায়। আশরাফ সাহেব এসে দিদিকে জিজ্ঞাসা করলেন, তোমাদের বাড়ির সবাই ভালো আছে তো মা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবাই ভালো আছে। এরপর আশরাফ সাহেব ফাহিমের দিকে তাকিয়ে বললেন, হোটেলে কক্সটুডেতে তোদের জন্য রুম বুক করা আছে। তুই কি গ্রিন লাইনে টিকিট কেটেছিস? হুম। ফাহিম নিজের ঘরে চলে গেল। দিদির ফুপু শাশুড়ি ওকে ঘরে গিয়ে ফ্রেশ হতে বললেন। ধীর পায়ে উপরে উঠে এলো। মেয়েটার মুখটা বিষণ্ণ দেখে মোমেনা খাতুন মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আসলে এটাই জীবনের বাস্তবতা। প্রতিটি নারীকে যখন তার চেনা পৃথিবী ছেড়ে আসতে হয়, তখন তার বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যায়। এই বেদনা শুধু নারীরাই বুঝতে পারে। হয়তো এই কারণে দিতির মনটা খারাপ। কিন্তু দিতির এক্ষেত্রে বিষয়টা অন্যরকম। 8-10টা মেয়ের মতো ওর জীবন তরিটা বয়ে আনেনি। বাবার বাড়িতে দাদিই ছিল ওর একমাত্র আদর ভালোবাসার জায়গা। বাবা তো সেই সকালে বেরিয়ে যেত, আসতো রাত 10টায়। বাবার ছিল অডিটের চাকরি। যদিও ছুটির দিনগুলোতে বাসায় থাকলে উনি দিদিকে একটু সময় দেওয়ার চেষ্টা করতেন, কিন্তু অডিটের চাকরি করাতে মাঝে মাঝে আবার ট্যুরে যেতে লাগতো, কখনো চিটাঙ্গা বা কখনো রংপুর। মধ্যবিত্ত পরিবারে আবার সুখ স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে হাড় ভাঙার পরিশ্রম করে যাচ্ছেন। সেই কারণে কোনোদিন বাবাকে দিদি তার কষ্টের কথাগুলো বলতে পারেনি। ইদানিং দাদি একটা কথা প্রায় বলতো, দ্রুত বিয়ে করে নিজের একটা আপন মানুষকে গড়ে নেয়, যে তোকে সারা জীবন বুক দিয়ে আগলে রাখবে। এ বাড়িতে আর বেশি দিন থাকিস না। আমার বয়স হয়েছে, কবে দুম করে মরে যাই তার কোনো ঠিক ঠিকানা নেই। তখন তোকে কে আগলে রাখবে? ভাই মোর ভালোই লেগেছে। মানুষটার আচার আচরণের কোনো কীভাবে চোখে পড়েনি। তারপর সাথীর কথাগুলো কানে বাজতে লাগলো। ফাহিম নাকি ওকে সস্তা ভেবেছে, এই সস্তার জায়গায় নিয়ে যাচ্ছে। নিজের ঘরে এসে দিতি খাটের এক কোণে বসে পড়লো। ফাহিম তখন ওয়াশরুমে ছিল। ওয়াশরুম থেকে বের হয়ে দিতির
বেদনা ভরাক্রান্ত মুখটা দেখে ফাহিমের খুব কষ্ট লাগলো। ওকে একটু নিবিড়ভাবে কাছে পাওয়ার পরে দরজাটা ছিটকিনি লাগিয়ে দিল। ফাহিমের এই কাজ করতে দেখে দিতে অবাক হয়ে জিজ্ঞেস করলো, দিন দুপুরে দরজা ছিটকিনি দিলে কেন? একজন বিবাহিত পুরুষ কখন দরজায় ছিটকিনি তুলে দেয় তাও জানো না? দিনে দুপুরে এসব দুষ্টুমি করে চলবে না। একথা বলে মাথা নিচু করে গম্ভীর হয়ে বসে থাকে। ফাহিম দিতির মুখে বিষদভরা ছায়া দেখতে পায়। ওর পাশে বসে কপালের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয়। ফাহিমের হাতের স্পর্শে দিতি যেন একটু কেঁপে উঠল। ফাহিম দিতির কপালে আলতো করে চুমু দিয়ে বলল, তোমার মনটা খারাপ, আমি তা বুঝতে পারছি। আপনজনদের সেরে আসলে কষ্ট হবে, এটাই স্বাভাবিক। তবে আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেব। ফাহিমের কথাগুলো শুনে দিতি মনে মনে বলল, আমার মন খারাপ তো আমার ভাগ্যকে নিয়ে। জন্মের পর মায়ের ভালোবাসা পাইনি, বাবাকে কোনোদিন নিজের কষ্টের কথা বলতে পাইনি। মায়ের আদর পাওয়ার জন্য বাবা যাকে এনে দিলেন সে কোনোদিন আমার দিকে ভালোবাসার হাত বাড়ায়নি। আজকে সেই ভালোবাসাটুকু পাওয়ার জন্য তোমার কাছে এসেছি। তুমি যদি অবহেলা করো তাহলে আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। দিদিকে নীরব থাকতে দেখে ফাহিম ওর হাতটা নিজের হাতে মুঠোয় নিয়ে বলো, তুমি আমার উপর ভরসা রাখতে পারো। আমি জানি তুমি মেন্টালি আপসেট, তাই তুমি সময় নিতে চাইছো নাও। আমাকে চেনো যেন, তারপর না হয় আমাদের দাম্পত্যকে সুন্দরভাবে ভালোবাসার ছোঁয়া শুরু করব। এরপর ফাহিম কিছুক্ষণ নীরব থাকে। দিতির মুখটার পানে অপলক তাকিয়ে থাকে। দিতি ওর দিকে নস তাকিয়ে বুঝতে পারে ফাহিম ওর দিকে তাকিয়েছে। দিতি ওর লজ্জারাঙ্গা মুখটা তুলে একবার ফাহিমের দিকে তাকায়। ফাহিম দিতির চোখে চোখ রেখে মুচকি এসে বলে, তোমার কাছে একটা কথা জানতে মন চাইছে, বলো। হানিমুনটাকে আমাদের পাঞ্চে হবে? দিতি একটু আড়ষ্ট হয়ে বলল, সেটা সময় বলে দিবে। নক করার শব্দে দিতে উঠে গিয়ে দরজা খুলে দেখে মিনারা বেগম দাঁড়িয়েছে। ওনাকে দেখে দিতে বলল, কিছু বলবে মিনারা খালা? ফাহিম ভাইজান কই? নিচের টেবিলে ভাত বেড়ে দেওয়া হয়েছে, আফা আপনাদের ভাত খাইতে ডাকছে। মিনারা বেগম চলে যাওয়ার পর দিতি দরজা ভেজায় দিয়ে ফাহিমকে বলল, আপা বাবা আর ফুপু টেবিলে আমাদের জন্য অপেক্ষা করছে, চলো খেতে যাই। ফাহিম শোয়া থেকে উঠে দিদিকে বলল, আজকে বিকেলে একটু শপিংয়ে বেরোবো, তোমার যদি টুকটাক কিছু কেনা লাগে কিনে নিও। দিদি মাথা নাড়িয়ে সায় দিয়ে ফাহিমের সাথে রুম থেকে বেরোলো। দুপুরে খাবার খেয়ে ঘরে এসে বিশ্রাম নিয়ে শপিংয়ে বেরোলো। ফাহিম দিদিকে নিয়ে আগে দিয়াবাড়ি ঘুরতে গেল। এখন অক্টোবর মাস, কাশফুলের মেলা বসেছে, সেই সৌন্দর্য দেখতে অপরূপ লাগে। নৌকায় চড়ে দিতি ঘুরে বেড়াতে ইচ্ছে করলো। ফাহিমও সানন্দে রাজি হয়ে গেল। মনে মনে ভাবলো, মেয়েটার মনটা এতে যদি একটু ফুরফুরে হয়। গোধূলির আবিরও রাঙানো আলো এসে পড়ছে দিতির মুখপানে। মেয়েটাকে অপূর্ব লাগছে। লেকটার দুপাশে ফুটে আছে কাশফুল। মাঝখান দিয়ে এক মায়াবতী কন্যা নিয়ে ফাহিম ভেসে যাচ্ছে। নিজেকে রূপকুমারের রাজকুমারের মতো মনে হচ্ছে। নৌকা ভ্রমণ শেষে বাইরে ডিনার সেরে কিছু শপিং সেরে ওরা দুজন বাড়ির পথে রওনা হয়। রাত গভীর হলো। সাথীর দু চোখে ঘুম নেই। নির্ঘুম থাকার কারণে চোখ দুটো জ্বালা করছে। জানলার কাছে দাঁড়িয়ে দূর আকাশের তারাগুলোর পানে তাকিয়ে মনে মনে ভাবছে, দিতি তোমার অবস্থান হবে খসে পড়া নক্ষত্রের মতো। তোমার সংসারটাকে আমি তছনছ করে দেবো। হয় তোমার বরকে আমার করে নিব, নয়তো তোমাদের দুজনকে আলাদা করে নেব, এই আমার শপথ। আগামীকাল তোমাদের হানিমুন যাওয়া আমি ভেস্তে দেবো। জন্মের পর থেকে যে দিতিকে ও তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আজ তাকে রাজরানী হতে দেখে সাথী কিছুতেই মানতে পারছিল না। মায়ের কাছে শুনছে বাবা চায়নি সাথীর জন্ম হোক, কারণ দিদি যেন কোনো অবহেলা না হয়। এটা শোনার পর থেকে 2 বছর বড় হলো সাথী সবসময় দিদিকে অবহেলা আর অপমান করে গেছে। এতে সাথী নিচের ভিতরে এক ধরনের পৈশাসিক আনন্দ অনুভব করে। খুব সকালে ফাহিমের ঘুম ভেঙে যায়। ও দিতির ঘুমন্ত নিষ্পাপ মুখটির দিকে অপলক তাকিয়ে রয়। হঠাৎ দিতির ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখে ফাহিম ওর মুখের পানে মুগ্ধতার দৃষ্টি মেলে তাকিয়েছে। দিতির চোখ কসলাতে জিজ্ঞাসা করে, এভাবে কে দেখছো? আমার স্বপ্নে দেখা রাজকুমারকে। আর দেখতে হবে না, এবার ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে উজু করে আসো। একটু পরে সূর্য উঠবে, নামাজ শেষ করে নিচে গিয়ে সবাই একসাথে চা খাবো। ওরা দুজনে ফজরের নামাজ আদায় করে নিচে চলে যায়। আকরাম সাহেব খবরের কাগজে চোখ বুলিয়ে নিচ্ছেন। আজ একটু সকালে অফিস যেতে হবে। বিদেশ থেকে বায়াররা আসছে, তাদের সাথে মিটিংয়ে বসতে হবে। ছেলেটাকে কিছুতেই নিজের ব্যবসার কাছে লাগাতে পারল না। সে সরকারি চাকরি করে, তার আমলা হওয়ার ইচ্ছে। উনি ভেবেছিলেন ছেলের কাঁধে দায়িত্ব দিয়ে শেষ বয়সে নিশ্চিত হয়ে কাটাবেন। তার হলো কি? তবে তিনি আশাহত হননি। মনে মনে ভাবছেন দিদিকে তার ব্যবসার হাল ধরার উত্তরসূরি হিসাবে তৈরি করে নেবেন। নিচে এসে দিদির শ্বশুরকে সালাম দিয়ে কিচেনে চলে গেল। ফাহিমও সালাম দিয়ে বাবার পাশে বসে পত্রিকা একটা পেজ নিজের দিকে টেনে নিল। একটু পরে ফাহিমের
ফুপু শাশুড়ি চলে আসলো। মিনারা খালা ট্রেতে করে চা আর বিস্কুট নিয়ে গেল। দিতি সবার আগে চা টিপস থেকে চা ঢেলে দিলেন। পুরোটা দিন ওদের দুজনের ব্যস্ততায় কাটলো। ফাইমের কিছু বন্ধু বান্ধব এসেছিল। এর মাঝে এক ফাঁকে দিতি ওর সুটকেস গুছিয়ে নিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 8টা বাজে। দিতির ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে ওর বাবা ফোন করছে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে ওর বাবা কাঁদো কাঁদো সবাই বলল, সাথীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর ফোন বন্ধ। সেই সকালবেলা কোচিংয়ের কথা বলে বেরিয়েছে, এখনও পর্যন্ত বাসায় ফেরেনি। আমি ওর পরিচিত সব জায়গায় খোঁজ করছি, কেউ ওর খোঁজ দিতে পারেনি। আমি এখন কি করব মা? ফাহিমকে বলে দেখ না, ও যদি কিছু একটা করতে পারে। এদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বাবার এরকম আকুতি শুনে দিদি সান্ত্বনা দিয়ে বলো, তুমি তো টেনশন করো না, তোমার শরীর খারাপ করবে। ফাহিমকে বলে দেখি ও কিছু করতে পারে কি না। জীবনের গোপন অধ্যায় প্রথম পর্ব। আর একটা পর্ব আসবে, আর পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।